উফ আব্বু, বাদ দাও তো তোমার ওই বিলেতে বাদল ভাইয়ের কথা। আহিয়া আবার হাসলো। ত্রিধা প্রশ্ন করলো, কখন এসেছো? আহিয়া মনে করে ভঙ্গিতে বলল, রাত 12টা নাগাদ বাড়িতে এসেছি। পাপা ও মামা আমাদের এয়ারপোর্টে থেকে নিয়ে এসেছে। তারা দুজন আগে থেকে জানতো আমরা আসবো, কিন্তু আমি বলেছিলাম কাউকে কিছু বলতে না, স্পেশালি তোর জন্য। তাই তোরা কেউ আগে থেকেই কিছুই জানিস না। এসে দেখি তুই ঘুমিয়ে পড়েছিস, তাই আর ডাকিনি। ত্রিধা খুশি মনে বলল, তুমি আর যাবে না তো আপু? আহিয়া বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না, যাব না। এমনকি আমার ভাইয়াও আর যাবে না। ত্রিধা খানিকটা আমতামতা করে বলল, আমি কি তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করেছি? উনি থাকলে কি আর না থাকলে কি? আহিয়া হেসে বলল, তোর এত রাগ কবে ভাঙবে ত্রিধা? ত্রিধা মুখ গম্ভীর করে বলল, জানি না। অতঃপর আহিয়ার থেকে বিদায় নিয়ে ত্রিধা বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। ত্রিধার বারবার সকল কিছু স্বপ্ন মনে হচ্ছে। একদিকে আহিয়ান ভাই ও আহিয়া আপুকে থেকে খুশি লাগছে, অন্যদিকে আহিয়ান ভাই তার পাশের রুমেই আছে ভাবতেও কেমন বিব্রতকর বোধ হচ্ছে। ভাবনার মাঝে নিজের সামনে কারো উপস্থিতি লক্ষ্য করলো ত্রিধা। মাথা তুলে তাকিয়ে দেখলো সামনে আহিয়ান ভাই শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ত্রিধা আহিয়ানকে না দেখার ভান করে ওনার বাম পাশে দিয়ে যেতে চাইল, কিন্তু আহিয়ান নিজেও বাম পাশে গেল। তারপর ত্রিধা ডান পাশে দিয়ে যেতে চাইলে, কিন্তু এবারও আহিয়ান ডান পাশে এলো। অতঃপর আহিয়ান ভ্রু বাঁকিয়ে সাইড হয়ে দাঁড়ালো। ত্রিধা সুযোগ পেতেই নিজের রুমে চলে গেল, আর আহিয়ান চলে গেল নিজ তলার দিকে। রোজার দিনে সারাদিন খাওয়া দাওয়া কোনো ঝামেলা নেই। খানবাড়ির ড্রয়িং রুমে সকাল থেকে শান্ত থাকলেও বেলা 4টা থেকে রান্নাঘরে টুংটাং শব্দ বেরিয়ে চলেছে। এমনিতেই আজকে প্রথম রোজা, তার মধ্যে আবার বাড়ির দুই রত্ন বাড়িতে ফিরে এসেছে। মেঘ ও বন্যা রাতের ও সেহরির খাবারের আয়োজন শুরু করেছে, আর তার পাশে রাই ইফতারের আয়োজন করছে। পদ্ম যখন যার যা প্রয়োজন এগিয়ে দিচ্ছে। ত্রিধা আসরের নামাজ আদায় করে নিচে নেমে দেখল রান্নাঘরের ব্যস্ততা। ত্রিধা সোফায় এসে বসতেই আদিবা দৌড়ে এসে কোলে বসল। আধো আধো কণ্ঠে বলল, আপনি? ত্রিধা কিছু একটা ভাবছিল আনমনে, জবাব দিল, হুম। 5 বছরের আদিবা খিলখিলিয়ে হেসে বলল, আমি লতা লিখেছি জানো? ত্রিধা মৃদু হেসে বলল, ও তাই? আদিবা বুঝদারের মতন মাথা নেড়ে বলল, হুম। ত্রিধা মজা করে জিজ্ঞেস করলো, সারাদিনে কয়বার খেয়ে রোজা রেখেছ ছোট আপু? আদিবা হাতের কর গুনে গুনে বলল, 3বার খেয়েছি আপু। মাম্মাম বলেছে আমার 3টা লতা হয়েছে। ওর কথা শুনে ত্রিধা খিলখিলিয়ে হেসে দিল। আচমকা চোখ গেল তৃতীয় তলার করিডোরে। লক্ষ্য করলো আহিয়ান ভাই রেলিং ধরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ত্রিধা চোখ ঘুরিয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিল। ত্রিধা অন্যদিকে তাকাতে আহিয়ান এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ড্রয়িং রুমে কালো 3 পিস পরে বসে থাকা মিষ্টি মেয়েটার দিকে। এই 2 বছরে অনেক পরিবর্তন এসেছে। কিশোরীকাল পেরিয়ে মেয়েটা যৌবনে পা দিয়েছে। আগে একরকম সুন্দর লাগতো, এখন অন্যরকম সুন্দর লাগে। আহিয়ানের চোখে সৌন্দর্যের আরেক নাম তার পরী, ত্রিধা পরী। বহু বছর পর এবারের রোজায় হালকা হালকা শীত পড়েছে। আসরের নামাজের পরেই চারিদিকে হালকা কুয়াশাচ্ছন্ন অন্ধকার নেমে এসে জানান দেয় সন্ধ্যার আগাম বার্তা। সেই সময় থেকে পরিবেশ অনেকটাই শীতল থাকে। ইফতারের সময় ঘনিয়ে আসতেই খানবাড়ির ডাইনিং টেবিল এবং কিচেনে ব্যস্ততা শুরু হয়েছে। মেঘ ও বন্যা রান্নাঘর থেকে সকল খাবার এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে। রায় কয়েক রকমের শরবত বানাতে ব্যস্ত। আকলিমা খান একটা চেয়ারে বসে ফল কাটছেন। আহিয়া এগিয়ে এসে আকলিমা খানের হাত থেকে ফল কাটার ছুরিটা নিজের হাতে নিয়ে ফল কাটতে শুরু করলো। রায় সেটা দেখে আহিয়াকে বারবার সাবধান করলো হাত যেন না কাটে। আহিয়া মৃদু হেসে জানালো, লন্ডনে ভাইয়া এবং আমি নিজেই করতাম, তাই এসব কাজ আমি ভালোভাবে পারি। তোমরা চিন্তা করো না। বন্যা সোফায় পেটে হাত দিয়ে বসে থাকা ত্রিধার দিকে তাকিয়ে বলল, বোনকে দেখে তো কিছু শিখতে পারিস। তোর বোন কত কিছু পারে, আর তোকে তো কাজের কথা বললে গঙ্গা ফড়িংয়ের মতন লাফ দিস 3টা। ত্রিধা দুর্বল শরীরে পেটে হাত রেখে মায়ের উদ্দেশ্যে বলল, আমার এত কাজ শেখার প্রয়োজন নেই মাম্মা।
আপুকে তো বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাবো, তাই তার কাজ শেখা প্রয়োজন। কিন্তু আমি তো সারা জীবন এই বাড়িতেই থাকবো। বাপের বাড়িতে কি মেয়েদের কাজ করতে হয় বলো? বন্যা ভ্রু বাঁকিয়ে বিরক্তি নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, তুমি কেন শ্বশুরবাড়িতে যাবে না মা? তোমাকে কি আমি খানবাড়িতে পাল্লা দিব? মায়ের কথা শুনে ত্রিদা খানিকটা শব্দ করে হেসে বলল, আমি তো বিয়ে করব না মাম্মা, সারা জীবন খানবাড়িতে থেকে তোমাদেরকে জ্বালাবো। কথাটা বলে ত্রিদা সিঁড়ির দিকে তাকালো, দেখলো আহিয়ান গম্ভীর মুখে এদিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, এই বেটা মির্জাফরের আবার কখন আসলো? আহিয়ান এগিয়ে এসে সোফায় বসতে বসতে বলল, মামুনি, তোমার মেয়ের রান্না শেখার প্রয়োজন নেই, তুমি বরং ওকে পেঁয়াজ কাটতে দিবে। ভবিষ্যৎ ডক্টর বলে কথা, হাতের কাটাকাটি স্কিল ভালো হবে। ত্রিধা ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকালো, বিড়বিড় করে বলল, রক্তচোষা বাদরটা একটু পরিবর্তনও হয়নি। আমার মামুকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আমাকে কাঁদানোর। সুযোগ মতো পাই, আমিও ছেড়ে দিব না। বন্যা কিছু বলার আগে আলী আহমদ খান এগিয়ে এসে ত্রিধার পাশে বসতে বসতে বলল, আমার নাতনিকে নিয়ে এত কথা কিসের? আমার নাতনিকে আমি বিয়ে করে আমার ছোট বউ বানিয়ে খানবাড়িতে রেখে দেব, আর তোমরা বাড়ির বউরা সবাই ওকে কাজ করে খাওয়াবে। ওনার কথা শুনে মেঘ, বন্যা ও রাই ঠোঁট টিপে হাসলো, কিন্তু কিছুই না বলে কিচেনে চলে গেল। আহিয়ান দাদুর উদ্দেশ্যে দুষ্টুমি করে বলল, তোমার সাদা মুলার মতন নাতনিকে তোমার মতন বুড়োর সাথে একটু মানাচ্ছে না দাদু। আলী আহমদ খান সশব্দে হেসে বললেন, তাহলে কার সাথে মানাবে? তোমার মতন যুবকের সাথে। আহিয়ান থতমত খেয়ে বলল, আমি সেটা কখন বললাম? আহিয়া ভাইকে এই পরিস্থিতিতে দেখে রক্ষা করতে এগিয়ে এসে বলল, ভাইয়া, পাপা, চাচু ও দাদুদের কল দাও। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তারা এখনো বাড়িতে কেন ফিরছে না? আহিয়ার সুযোগের সদ্ব্যবহার করে আগের কথা বন্ধ রেখে সবাইকে কল দেওয়া শুরু করলো। এদিকে যাকে নিয়ে এত কথা, সে পেটে হাত রেখে সোফায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। আর 2 মিনিট পর পর আহিয়াকে প্রশ্ন করেই যাচ্ছে, আপু, আর কয় মিনিট বাকি? আদিবা রুম থেকে দৌড়ে এসে আহিয়ার কোলে চলে বসলো, অতঃপর হাতের ইশারায় ত্রিধাকে দেখিয়ে দিয়ে বলল, বড় আপু, দেখেছ আমি লতা লেখে কাঁদি না, কিন্তু ছোট আপু কাঁদে। ওর কথা শুনে ত্রিধা তড়িৎ চোখে মেলে তাকালো, কটমট চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, সারাদিন 5বার খাওয়া শেষ, তোর আবার কিসের রোজা? আদিবা খিলখিলি হেসে বলল, আমার 5 রোতা হয়েছে আপনি। ত্রিধা এগিয়ে এসে আদিবাকে ধরতে চাইতেও আদিবা দৌড়ে গিয়ে আহিয়ানের কোলে উঠল। ত্রিধা আদিবার দিকে তাকাতে গিয়েও না চাইতেও নজর গেল আহিয়ানের দিকে। আহিয়ানের মুখ বয় স্বাভাবিক থাকলেও চোখ দুটো যেন হাসছে। ত্রিধার কেন জানি মনে হলো আহিয়ান চোখের ইশারে ওকে বলছে, এবার পারলে নিয়ে যা। ত্রিধা থেমে গিয়ে আবারও সোফায় বসলো, চোখ বন্ধ করে আহিয়ার উদ্দেশ্যে বলল, আর কয় মিনিট বাকি আছে আপু? ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকলো তানবীর। মেয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, এখনো 18 মিনিট বাকি আছে মাম্মা। ত্রিধা বিরক্তিতে জাতীয় উচ্চারণ করলো। আহিয়ান ত্রিধার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। ত্রিধা লক্ষ্য করতেই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। তানবীর বাড়িতে আসা 2 মিনিটের মাথায় সদর দরজা পেরিয়ে ঢুকলো আবির, আদি, মোজাম্মেল খান ও ইকবাল খান। হাতে সময় সময় অল্প থাকায় কেউ ড্রয়িং রুমে সময় ব্যয় করলো না, ঝটপট চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে। বন্যা ত্রিধার উদ্দেশ্যে ধমক দিয়ে বলল, এখানে মরার মতন পড়ে না থেকে ডাইনিং টেবিলে গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যেই আজান দেবে। ত্রিধা ক্লান্ত শরীরটাকে টেনে টুনে নিয়ে চেয়ারে গিয়ে বসলো। ধীরে ধীরে আহিয়ান, আলী আহমদ খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আদি, রাই, মেঘ, আবির, তানবীর, বন্যা, আদিবা সকলেই বসলো। ডাইনিং টেবিলে পুরো ভরে গেছে নানান রকমের ফল, জুস ও নানান রকমের আরও ইফতারির আয়োজন। আচমকা মেঘ উঠে গিয়ে পদ্মকে ডেকে নিজেদের পাশে চেয়ারে এনে বসালো। মালিহা খান পদ্মর উদ্দেশ্যে বললেন, কিরে, তুই আজকে এখনো বাসায় যাসনি? পদ্ম কিছু বলার আগে মেঘ বলে উঠল, আজ প্রথম রোজা বলে আমি পদ্মকে বাড়িতে যেতে দেইনি বরাম্ম, বলেছি আমাদের সাথে ইফতার করতে। মালিহা খান হেসে বললেন, ভালো করেছো মা, শুধু আজকে কেন, পদ্ম এখন থেকে পুরো রমজান আমাদের সাথে ইফতার করবে। কিন্তু পদ্ম বাধা দিয়ে বলল, না আম্মাজান, বাড়িতে আমার আম্মা আব্বা আছে, বাড়ি ইফতারগুলো আমি
তাগো লাগাই কর্ম। মালিহা খান আবারও হেসে জবাব দিল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়া শুরু হলো। বিসমিল্লাহ বলে ইফতারের দোয়া পড়ে খানবাড়ির সকলে ইফতার শুরু করলো। ত্রিধার কেমন জানি লাগছে ডাইনিং টেবিলে বসে। মনে হচ্ছে সে চোখ তুলে তাকাতে পারছে না। সামনে তাকালে তো চোখ পড়বে আহিয়ান ভাইয়ের মুখে। টুকটাক কয়েকটা ফল খেয়ে ত্রিধা উঠে চলে যেতে চাইলো। আবির বাধা দিয়ে বলল, কি হয়েছে মামুনি, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? ত্রিধা মৃদু হেসে জবাব দিল, খেয়েছি বড় পাপা, পেট ভরে গেছে।